হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 9 ও 10। বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তি রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘন্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু এমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়িয়ে, আর আমি বেডে বসা অবস্থায় দুই হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালে কাটা জায়গায় ভীষণ চলছিল। এটা চলছিল। আচ্ছা, তার কারণ আমার কপালে একটা কাটা জায়গায় ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবল কেবিনে জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম, আমি তখন থেকে রিদ খান বা তার লোকদের দেখা পাইনি। আমি হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেননি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকে রিদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূর্ণভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগা ক্রমশই ধীরে ধীরে তীক্ষ্ণতার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা রিদ খানের অমানবিক আচরণকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে ভারী খেল। যারা রাজনৈতিক করে তারা কখনোই সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে রিদ খানের তার উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষকে মারতেও তার বিবেকে বাধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দই নেই রিদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র অহংকার, বিবেকহীন নিচু স্তরের মনসত্তা, যাকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। শেষ ক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল রিদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন, তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র রিদ খান নামক লোকটি। হঠাৎ করে আমার জীবনে চলে আসলো। তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই রিদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বরাবর অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমি দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটার গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি। আপনার কোমরে কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্না ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথাই যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওট, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে।
নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আত্মনাতে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ে সাদা ড্রেসটা এখনও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হেজাবটাও রক্ত লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ খিচে ব্যথা সহ্য করার চেষ্টা করছিলাম, কিন্তু বয়স্ক নার্সটা পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাফ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটিয়েছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটিয়েছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ মাথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্তৃত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল রিদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে রিদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমি বিষণ্ণে ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতেই আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুয়ের কথায় যে বয়স্ক নার্সটি বিশ্বাস হলো সেটা ওনার মুখ দেখে ঠাহর করতে পারলাম। কিন্তু পারলাম আমি কি কারণে ওনার আমার উপর সন্দেহ তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাফ্রন আর গলা থেকে হেজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাক ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্টে নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। এক্ষেত্রে আমার অভিজ্ঞতার চোখ ধোকা খায় না। তাই আমাকে সত্যি না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরে জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলোর চেপে রক্ত পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারায় বেশ শক্ত রেখেই আমাকে উদ্দেশ্য করে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সে আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ ওরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনই নিজের পরিবারকেও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হাসপাতালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই
তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পেছন ছেড়ে দাও, নয়তো অকালে সব হারাবে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণ বৃষ্টিতে দৃষ্টিতে তাকায় ওনার দিকে। ও সরি ভুল হয়েছে, এখানে হবে। বয়স্ক নার্সটির ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্ক্রিয়। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি, কোনো কিছু না করে সবসময় অপরাধী হয়ে যাই। এবারও তাই হলাম। মন্ত্রীর ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তারা যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে, সেটাও তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের দিকে। নার্সটির কথা আগামাথা কিছুই ঢুকলো না আমার মাথায়। সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চয়ই আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হাসপাতালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্স ভুল বুঝে আমাকে রিদ খানের সাথে জড়িয়ে দিল। জুঁই হেজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা রিদ খানের গাড়ি করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে এমার্জেন্সি বেডে নিতে গিয়ে। এর জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল, এখন বাসায় যাই। জুঁইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে রিদ খানের নামের সাথে জড়ালো? জুঁই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করে ফেললাম, কি হয়েছে, কি সমস্যা? জুঁইয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালে দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ঙ্করভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখন। কি? মায়া হঠাৎ চিৎকারে থমথমে খেয়ে উঠল মেঘ। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুঁইয়ের পা থামল তীক্ষ্ণ হসপিটালের করিডরে। ইতস্ত জুঁই তৎক্ষণাৎ চোখ ঘোরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন রিদ খান নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার ওপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণে ঘোরে জুঁইয়ের দিকে তাকিয়ে। ইতস্ত জুঁই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল,
কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষ দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুঁয়ের দিকে, যেন অনেকটা শক্টে আছে জুঁয়ের কথায় সে। হৃদখানের কোলে ছিল সে, ভাবতেই যেন মস্তিষ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুঁয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদ খানের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে। সেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচড়ে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুইজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়া হঠাৎ চেঁচিয়ে উঠতেই মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার ওপর। অনেকটা বিস্মৃতি নিয়ে চোখ ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে যতবার দেখা হয়েছিল ততবারই মায়াকে হেজাব পরা অবস্থায় দেখেছিল সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটা যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুঁয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁয়ের পেছনে লুকিয়ে আবার চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুঁয়ের পেছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টির ভিড়ে পড়ে। তাই পিছন থেকে জুঁয়ের অ্যাফ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দনরত গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ তুই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ তুই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুঁপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুঁইও থমে খেয়ে যায় এবং বুঝতে পারে মেঘ এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়া হঠাৎ হৃদকে এত ভয় পাওয়ার কারণও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকল না। তবে জুঁই মনে করছিল ওদের হসপিটালে দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকা সত্যি জুঁইয়ের মাথায় আসলো না। জুঁই ভাবল, হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল? কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ শান্ত দৃষ্টিতে আপাতত এদিকে তাক করা।
কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টেপৃষ্ঠে কোমরে ধরল জুঁয়ের শরীর, কামড়ে ধরল জুঁয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুঁয়ের। হৃদের শান্ত দৃষ্টি অতলে। জড়তায় জুঁইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আধশো অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুমে জুড়ে তখনও আলোর অভাব। পাশে জুঁই বেঘোর ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালাইনি, কিন্তু আসিফ ভাইয়ের রেখে যাওয়া দ্বিতীয় ফোনটার আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছিলাম। ওনাকে ফোন মেলাতে বুক ভরা কষ্ট আর হতাশায় দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাত্রে ওনাকে ফোন করাটা ব্যাড ম্যানার্স এর মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীর জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরও বাড়ছে। দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। সে কে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছা হয় আমার। জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে। বুক ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরের মতোই অফ যাচ্ছে হাফিজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের ওপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের ওপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথায় টনটন করছে তীব্র ব্যথায়। এদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় যেন আমাকে ঘায়েল করছিল। ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমন মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কর্ধিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট একটা জীবনে এত অপমানিত কখনো হইনি যতটা হৃদ খান আমাকে বিগত কয়েকদিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা ঘৃণা করে হাসপাতালে পাঠিয়েও তার মধ্যে এক বিন্দু মাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষে কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতটা ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয়, তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে
মেনে নিতে পারছে না। তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়, কিন্তু আমি বা কি করব? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রামে থাকি বলে রিদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে, কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি তাহলে আমার সাথে রিদ খানের দেখা হওয়ার সম্ভাবনা নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে। যে কারণেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জে একটা কলেজে ভর্তি করে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসের আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালে ব্যান্ডেজ, কাল ছাড়াতে হবে। আসিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জে আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েকদিন থাকতে হবে। তার জন্য আপাতত আমি আর জুই এই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আসিফ ভাই আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছেন রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছেন আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মাঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুইজনই ঘুমাচ্ছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটা আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশে নির্গত নিষ্ক্রিয় ঘুটঘুটে অন্ধকারের মেলা। আমি শূন্য দৃষ্টিতে আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নম্বরটা অফ বলবে। তারপরও মনে ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নম্বরে। যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশের আজ অন্ধকারের মেলা বলে আবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মেলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করলো মায়া। আহত মাথায় ব্যান্ডেজ ছাড়লো আরও 1 দিন আগে। আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। এই একই মুহূর্তে কলেজ অফ করার মানে নোটিশনামায় আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাচ্ছে না। তাছাড়া অসুস্থতার ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দেবে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না নেই তো। এর জন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? রিদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ার এই কথা? অবশ্যই করবে না, বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে রিদ খানের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য রিদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানে না রিদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে
এত শত্রুতামি? যেটা না জেনে সেই বলবে কিভাবে? যেটা না জানে সে কিভাবেই বলবে? মায়া তো শুধু জানে রিত খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ার খুব আত্মসম্মানে লাগে। এর জন্য মায়াও রিত খানকে একদমই পছন্দ করে না। মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম রিত খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হেজাব বাঁধল মায়া। কলেজের ব্যাগে বই গুছিয়ে নিতে ততক্ষণে জুঁইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজায় দিয়ে বাইরে থেকে দরজা তালা ঝুলিয়ে সিঁড়ি বয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুইজনই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো এতক্ষণ। তারপরও একটা গাড়ির হদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটা লেট হয়ে গেছে দুইজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল। তাই প্রথম ঘন্টা না পেয়েও দ্বিতীয় ঘন্টা ধরতে চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়ে মায়া পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ি দেখতে পেল না, তখনই বিরক্তি কপাল কুঁচকায় জুঁই। অসুস্থ মায়াকে হাঁটাতে ওরও সমস্যা হচ্ছে বেশ। জুঁই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপার ওপার দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিল। তীক্ষ্ণতায় প্রকাশ করে বলল, বালের গাড়ি। বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখ একটা গাড়িরও খবর নেই। ধুর বাল, ভাল লাগে না। জুঁইয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুঁইয়ের ওপর রাখল মায়া। কপালের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়ার প্রশ্ন করল জুঁই, বাল কি? বাল মানে জানিস না? না। মজা লইস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করিস না। এমনি রাগ উঠছে। বালের একটা গাড়িও পাচ্ছি না, তার ওপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশ কষ্ট হচ্ছে হাঁটতে? জুঁইয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমরে টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চয়ই মায়া চিল্লাচিল্লি করে কাঁদতো। খালি রাস্তায় জুঁইকে বিপদে ফেলতে চায় না বলেই চুপ করে থাকলো। কিন্তু জুঁই যেন মায়ার ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাহর করতে পারল মায়ার মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুঁই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই। জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ির ভিড় লেগেই থাকে, সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুঁইয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা চিন্তিত হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। তৎক্ষণাৎই কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুঁই মায়া দুইজনেই চমকালো। ডাকের উৎস ধরে পেছনে ঘুরে দেখলো সিনিয়র ভাই রাফাত ডাকছে। রাস্তার
ওপাশ থেকে হাত নাড়িয়ে ওদের। পরিচিত মুখ ওদের হওয়ায় দুইজনেই থামল। মায়া খানিকটা ইতস্ত বোধ করে জুঁয়ের পাশে শরীর ঘেঁষে দাঁড়িয়ে চোখ উঁচিয়ে তাকালো জুঁই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল সে আছে বলে। রিফাত তক্ষুনি ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুঁয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার তোমার? এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়ে ছুটেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুঁই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুঁই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুঁই অন্তত আন্তরিক সাথে উত্তর দিয়ে বলল, জি ভাই, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এর জন্যই তো কলেজে যাচ্ছি, দেখছেন না? জুঁইয়ের কথায় কপালে চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়া জড়তার মুখের দিকে আরও একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজ যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলে রিফাতের কথায় অনেকটা পথ হাঁটার বিরক্ততা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনে তো আমাদের কলেজটা। কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত। ঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়ার বিষয়টা মন্ত মায়া এবার নড়েচড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ার কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকালো রিফাত। অন্তত নরম স্বরে বলল, হ্যাঁ। কোনো সমস্যা? কেন কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া, শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ার উত্তরে মুচকি হাসল রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরলে রিফাতের চোখে ভাজল মায়ার পা খুঁড়িয়ে হাঁটার বিষয়টা। বুঝতে পারল এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করল বেশ করে। ইতস্ত মায়া শুধু হু হ্যাঁ উত্তর করল, জুঁয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মন বিশাল প্রশান্তির অনুভব হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটল রিফাত। কিন্তু কলেজের গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3 জন। বিপুল জনগণের ভিড়ে কলেজে যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষে গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে, ঘামাক্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে দাদার পাশে। হৃদের পাশে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে।
সবাইকে নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সম্মেলন নয়। হই হুল্লোড়। এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করছে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনের পাহারা দিচ্ছে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে। পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আরও অটোরিকশা মায়ার সেই সম্মেলনের সামনেই আটকে পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড় হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরল নিজে দুই হাতে, কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকা পড়ল পুলিশের কাছে। জুই মায়া এত ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্থ মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখে চোখ ঘোরাচ্ছিল, তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবেনি। তাই ভয়ার্থ মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আড়াল হতে তৎক্ষণাৎ রিফাতের পেছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করতে। মায়া হঠাৎ কাণ্ডে গম্ভীর, হৃদ আরো গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরো দৃঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ। দ্রুতপথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্বে নিয়ে কলেজ গেটে যাওয়ার রাস্তা করে দিল এবং নিজের দায়িত্ব নিয়ে কলেজ গেটে যাওয়া পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ আর কারোর দিকে তাকালো না, যার যার মতো রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলো, তখনই পেছন ডাকলো আসিফ। মায়া পেছন ঘুরতেই অন্তত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝল না আসিফের কথার মানে, তাই প্যাকেটের দিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি, ভাই পাঠিয়েছে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি। আপনি পরে চেক করে নেবেন। এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে, এটা হতেই পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটাও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতে প্যাকেটটি নিল না, উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পেছন ডেকেছিল বেশ কয়েকবার, কিন্তু মায়া সাড়া দেয়নি। এর জন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়ে শোয়ে সবটা হৃদকে জানালো। মায়ার নাকচ
নাকচ করার বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না। আর না তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখ হৃদে চোয়াল শক্ত দেখল তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখল প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভাই দেখালো। শক্ত চোয়ালের সামনে তাকাতে আসিফকে উদ্দেশ্য করে বলল, তোর বেয়াদব ভাবের খোঁজ পেয়েছিস? না ভাই। হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতে হয়নি, কারণ ভয়ার্থ মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। এদিক থেকে হৃদ আসলে অন্য দিক দিয়ে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসেনি, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এর জন্য মূলত দুইজনেরই দেখা হয়নি। তবে হৃদ যখনই নিজের কাজে ঢাকা চলে আসে, তখনই মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুইজনের দেখা না হওয়ার পেছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম বাঁধিয়ে কেনাকাটা করতে গেল, কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ার অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাঁধল সেখানেই। ঝামেলার মাঝে আরও ঝামেলার সৃষ্টি হলো। এলোমেলো জীবনে ডোর আরও অগোছালো হলো। ভুল বোঝাবুঝির রেশ বাড়ল, ভয় কমল না। হৃদ মায়ার মুখোমুখি হওয়া থেকে আরও দূরত্ব বাড়ল।